নমস্কার, আমি অ্যাডভোকেট দেবীশ্রী অধিকারী। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আন্ডার দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 একটা ভ্যালিড ম্যারেজ হওয়ার জন্য কি কি কন্ডিশনস থাকা দরকার। সো আমাদের দেশের আইন কি বলছে একটা ভ্যালিড ম্যারেজ হওয়ার জন্য? ফার্স্ট অফ অল, মেয়েকে 18 ইয়ার্স হতে হবে, কমপ্লিট হতে হবে, আর ছেলেকে 21 ইয়ার্স কমপ্লিট হতে হবে। তাতে যদি একদিন কিংবা দুদিনও কম থাকে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আইনি জটিলতা সৃষ্টি করলেও করতে পারে। নাও দ্য সেকেন্ড থিং ইজ, যখন বিয়ে করবে মেয়েটির বা ছেলেটির কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ থাকা চলবে না। মানে তাদের আগে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাদের থেকে ডিভোর্স না নিয়ে তারা দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না। নেক্সট পয়েন্ট, মেয়েটি বা ছেলেটি তাদেরকে দুজনকেই মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। বিয়েটা যে করছে তারা যেন নিজের মতটা নিজ ইচ্ছায় দিতে পারে, এমন নয় যে অন্য কারোর প্রভাবে প্রভাবিত হয়ে তারা বিয়েতে হ্যাঁ করছে, বা সেই মেন্টাল ক্যাপাসিটি বা ম্যাচিউরিটি তাদের নেই যে বিয়েতে তারা নিজেদের মত দিতে পারবে কি পারবে না। সেই মানসিক অবস্থা হলে চলবে না। তার মানে মেন্টালি তাদেরকে সম্পূর্ণ সুস্থ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ধরনের মেন্টাল ডিসঅর্ডার থাকে। মেয়েটির বা ছেলেটির কারো রিকারেন্ট অ্যাটাকস অফ ইনস্যানিটি, এই অসুখটি থাকলে চলবে না। নেক্সট, মেন্টাল ডিসঅর্ডার যদি এমন কোনো পর্যায়ে থাকে যে সন্তানকে জন্ম দেবার মতো মানসিক পরিপূর্ণতা তাদের তখনও হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু তারা বিবাহ উপযুক্ত নয়। নেক্সট, মেয়েটি বা ছেলেটি তাদের দুজনের মধ্যে কিন্তু প্রহিবিটেড রিলেশনশিপ থাকলে সেই বিয়ে কিন্তু আইনত গ্রাহ্য হবে না। নাও এখন প্রহিবিটেড রিলেশনশিপ কি সেটা আমি পরে আপনাদেরকে বোঝাচ্ছি। দ্য লাস্ট থিং ইজ, মেয়েটি বা ছেলেটি স্বপিণ্ড হলে চলবে না। স্বপিণ্ড জিনিসটার ব্যাপারে আমাদের মোটামুটি সবার একটা আইডিয়া আছে, তবু আমি এটা আপনাকে ভেঙে বলে দিচ্ছি। এবার আমি বলছি প্রহিবিটেড রিলেশনশিপ বলতে কি কি বোঝায়। প্রহিবিটেড রিলেশনশিপ বলতে লিনিয়ার অ্যাসেন্ডেন্ট। লিনিয়ার অ্যাসেন্ডেন্ট বলতে কি বোঝাচ্ছে, মানে মেয়েটির দিক থেকে বিচার করতে গেলে তার বাবা, বাবার বাবা মানে দাদু, আর তার বাবা, এদের সাথে বিবাহ সম্পর্ক আইনত সিদ্ধ নয়। তেমনি ছেলেটির পক্ষ থেকে দেখতে গেলে মা, মায়ের মা, তার মা, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক আইনত সিদ্ধ নয়। নেক্সট ডিগ্রি হলো ওয়াইফ অফ হাজবেন্ড অফ লিনিয়ার অ্যাসেন্ডেন্ট অর ডিসেন্ডেন্ট। তারপর এটা হলো ওয়াইফ অর হাজবেন্ড অফ দি ব্রাদার অর সিস্টার অফ প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস। তারপরের ডিগ্রিটা হলো ভাই বোনেদের মধ্যে মানে সিবলিংস, এদের মধ্যে বিবাহ। আঙ্কেল নিস মানে কাকু, আর পরে হলো কাকু আর ভাইঝি। তেমনি পিসি আর বোনপো, এদের মধ্যে বিবাহ কিন্তু আইনত মান্যতা পায় না। তেমনি ভাই বা বোনের সন্তানদের সাথেও বিবাহ করা যায় না। তেমনি কাউকে যদি কেউ অ্যাডপ্ট করে বাইরে থেকে, যে যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই সেরকম কাউকে অ্যাডপ্ট করা হলো, তার সাথেও কিন্তু ওই ফ্যামিলির মধ্যে কেউ বিয়ে করতে পারে না। নেক্সট ডিগ্রি হলো হাফ ব্লাড অর ইউটেরাইন ব্লাড। হাফ ব্লাড মানে হচ্ছে সৎমা, আর ইউটেরাইন ব্লাড মানে বোঝাচ্ছে সৎ বাবা। তেমনি ইনলেজিটিমেট চিলড্রেন, তাদের সাথেও বৈবাহিক সম্পর্ক লেজিটিমেট নয়। এবার হলো স্বপিণ্ড। এবার স্বপিণ্ড ব্যাপারটা ভালো করে বুঝুন। স্বপিণ্ড বলতে বোঝাচ্ছে, মানে ধরুন আমার মা, আমার মায়ের মা, তার মা, মানে আমি ফার্স্ট জেনারেশন, আমার মায়ের মা সেকেন্ড জেনারেশন, তার মা হলো থার্ড জেনারেশন। এই থার্ড জেনারেশন অব্দি হলো স্বপিণ্ড মেয়েদের দিক থেকে, মায়েদের দিক থেকে, ঠিক আছে। তেমনি সিমিলারলি ছেলেদের দিক থেকে হলো ফিফথ জেনারেশন, মানে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। এই টোটাল 5 জেনারেশন হলো ফিফথ জেনারেশন, তারা কিন্তু স্বপিণ্ডর মধ্যে হচ্ছে। তাহলে এই স্বপিণ্ডর মধ্যে বিবাহ কিন্তু আইনত সিদ্ধ নয়। এবার হিন্দু বিবাহ রেজিস্ট্রি যেখানে হয়নি সেখানে কিভাবে বিবাহ হলে সেটা আইনত সিদ্ধ হবে। মেয়েটি বা ছেলেটি যেই গোত্র বা যেই কাস্টেরই হোক না কেন, যে কোনো একজনের রিচুয়াল মেনে বিয়ে করলে কিন্তু সেটা আইনত সিদ্ধ বিবাহ হচ্ছে। নট নেসেসারি দুজনেরই নিয়ম পালন করতে হবে, যে কোনো একজনের নিয়ম পালন করলেই সেটা যথেষ্ট। এই ক্ষেত্রে মেয়েটির বা ছেলেটির কারোর বাড়ির কাস্টের মধ্যে এই সপ্তপদী নিয়মটা যদি থাকে, সপ্তপদী নিয়ম মানে হলো আগুনের চারদিকে যে 7 পা ঘোরা হয়, এই নিয়মটা যদি থাকে, এই নিয়মটা যদি ফুলফিল করে তাহলে শুধুমাত্র এর বেসিসেই কিন্তু ম্যারেজটা লিগ্যাল হয়ে যাচ্ছে। ম্যারেজ রেজিস্ট্রেশন দুভাবে করা যায়। One is under the Hindu Marriage Act 1955 and the other is under the Special Marriage Act 1954.
তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর আন্ডারে রেজিস্ট্রেশনটা ঠিক কিভাবে হয়? আপনি মন্ত্র পড়ে বিয়ে করে নিলেন, তারপরে আপনি ম্যারেজ রেজিস্টারের কাছে গিয়ে আপনার ম্যারেজটা রেজিস্টার করালেন। তো সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে? আপনার বিয়ের কার্ড দিতে হবে, বিয়ের ছবি দিতে হয়, সাধারণত ওই সিঁদুর পড়ার সময় যে ছবিগুলো থাকে, কংক্রিট যেগুলো এভিডেন্স যে বিয়েটা হয়েছে অ্যাকচুয়ালি, সেই ছবি কয়েক কপি জমা দিতে হয়। আর আদার্স আপনার যে আইডি প্রুফ সেগুলো জমা করতে হয়। তাহলেই যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন, ফর্ম ফিল আপ করে আসছেন, অন দ্য ভেরি নেক্সট ডে, পরের দিনই গিয়ে কিন্তু আপনার ম্যারেজ রেজিস্ট্রিটা হয়ে যাচ্ছে। As per Hindu Marriage Act 1955, registration of marriage is not yet compulsory. মানে এখনো পর্যন্ত আমাদের দেশের আইন যা বলছে, নিয়ম মেনে সিঁদুর পরিয়ে সমস্ত যোগ্য করে যদি কেউ বিয়ে করে, নট নেসেসারি যে তাকে রেজিস্ট্রি করে বিবাহ করতেই হবে, এটা এখনো পর্যন্ত অপশনাল রয়েছে। তো সেই ক্ষেত্রে বাট স্টিল এখন আমাদের যা পরিস্থিতি দেখা যায়, হাজবেন্ড ওয়াইফের আইডেন্টিটি প্রুফের জন্য অনেক জায়গাতে, অনেক ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টগুলোতে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা করতে হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই অ্যাডভাইস করবে এখন আপনাকে যে ম্যারেজ রেজিস্ট্রিটা আপনি করে নিন। মন্ত্র পড়ে বিয়ে করলেও ম্যারেজ রেজিস্ট্রিটা আপনি করে নিন, তাতে আপনারই সুবিধা হবে, ভবিষ্যতের সমস্ত কমপ্লিকেশনকে আপনি এড়িয়ে চলতে পারবেন। এবার বলি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, এটার ব্যাপারে হয়তো আপনারা সবাই জানেন না। এই আইন অনুযায়ী আপনারা অনেকেই দেখেন হামেশাই যে মন্ত্র পড়ে বিয়ে করেনি কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে। সেটা কোন আইনের আওতায় হয়? সেটা হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। তো সেক্ষেত্রে মন্ত্র পড়া কোনো দরকার হয় না। নারী পুরুষ দুজনেই বিবাহযোগ্য হলে, বিবাহযোগ্য হওয়ার কন্ডিশনগুলো আমি এই ভিডিওতে প্রথমেই আপনাকে বলে দিলাম যে কি কি কন্ডিশন হলে দুজনে বিবাহযোগ্য হচ্ছে, তারা বিয়ে করতে পারে। তো সেই ক্ষেত্রে প্রসেসটা কি? কোনো মন্ত্র পড়ার দরকার নেই। সেই ক্ষেত্রে কি করতে হবে? লোকাল ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যেতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেটা হলো অ্যাকচুয়ালি একটা 30 ডেজ নোটিস, মানে তারা বিয়ে করতে চাইছে, ইন্টেন্ট টু ম্যারেজ, ঠিক আছে। 30 ডেজ নোটিসটা আপনারা ফর্ম ফিল আপ করে দিয়ে এলেন। এবার ওই নোটিসটা আপনার ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে ওটাকে টাঙিয়ে দেওয়া হয়। ইটস আ ফর্মালিটি, ইটস আ রুল, ঠিক আছে। এবার টাঙিয়ে দেওয়ার পরে এই নোটিসের পিরিয়ডটা হলো 30 ডেজ। এই 30 ডেজের মধ্যে যদি কোনো ব্যক্তি ওই বিবাহে যদি কোনো রকমের অবজেকশন করে, কোনো কারণে, সে অনেক কারণ হতে পারে, ভ্যালিড ইনভ্যালিড, হাজার একটা কারণ হতে পারে, দ্যাটস নট দ্য ম্যাটার, যদি অবজেকশন করে তো ম্যারেজ রেজিস্ট্রারের সেখানে দায়িত্ব কি হলো? সেই অবজেকশনের উপর বেস করে তাকে এনকোয়ারি করতে হবে। সেই ক্ষেত্রে একজন ম্যারেজ রেজিস্ট্রারে একটা সিভিল কোর্টে যা যা পাওয়ার থাকে কোনো মামলা বিচার করার, তার উপরেও আইন সেই দায়িত্ব, সেই পাওয়ার দিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে অবজেকশনটা রিসিভ করার 30 ডেজের মধ্যে ম্যারেজ রেজিস্ট্রারকে সেই ডিসপুটটা, সেই অবজেকশনটাকে ডিসাইড করতে হবে। তিনি আইদার অবজেকশনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আইদার উনি রিজেক্ট করে দিতে পারেন। রিজেক্ট করলে ইটস ওয়েল এন্ড গুড, 30 দিন পরে 30 ডেজ নোটিস পিরিয়ড আপনার কভার হয়ে যাচ্ছে, আপনি ম্যারেজ রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি যে কোনো দিন বিয়ে করে নিতে পারেন, বাট দ্যাট টু উইদিন 3 মান্থস ফ্রম দি ডেট অফ নোটিস, ঠিক আছে। 3 মাসের মধ্যে আপনি যেদিন নোটিস দিচ্ছেন, ঠিক আছে, সেদিন থেকে 3 মাসের মধ্যে আপনাকে বিয়েটা করে নিতে হবে, না হলে কিন্তু আপনাকে আবার ফ্রেশ নোটিস দিতে হবে, সেকেন্ড নোটিস দিতে হবে। এবার ধরুন কেউ অবজেকশন করলো, এনকোয়ারি বেসিসে ম্যারেজ রেজিস্ট্রার এটা ডিসাইড করলো যে না, ওই অবজেকশনটাকে উড়িয়ে দেওয়া যায় না, এই বিয়েটা হতে পারে না, বাট অবশ্যই সেই অর্ডারটা, সেই ফাইন্ডিংটা রাইটিং হবে, ঠিক আছে। এবার ওইটাতে আপনি অ্যাগ্রিভড হলে, যে ছেলে মেয়ে যাচ্ছে বিয়ে করতে, তাদের তো বিয়েটা আটকে গেল কারণ ম্যারেজ রেজিস্ট্রার অবজেকশন দিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের কাছে কি রিলিফ রয়েছে? ওই অর্ডারটা, যে ডেটটা আছে, অবজেকশন যেটা আপহোল্ড করলো ম্যারেজ রেজিস্ট্রার, তার 30 দিনের মধ্যে, মাইন্ড ইট, 30 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট কোর্টে তাদেরকে অ্যাপিল করতে হবে। এবার ডিস্ট্রিক্ট কোর্টে জজ সাহেবের কাছে মামলাটা শুনানি হবে, শুনানি হয়ে যেটা রায় হলো সেইটাই হবে ফুল অ্যান্ড ফাইনাল অর্ডার। এবার ডিস্ট্রিক্ট কোর্ট যদি ডিসাইড করে না, ঠিক আছে, এই ম্যারেজটা হতে পারে, তাতে কোনো রকমের কোনো প্রবলেম নেই, কোনো লিগ্যাল বাউন্ডারিজ নেই, ইন দ্যাট কেস সেই অর্ডার মেনে চলতে ম্যারেজ রেজিস্ট্রার বাধ্য। এই অর্ডারটা কোনোভাবেই চ্যালেঞ্জ করা যায় না। নাও দ্য নেক্সট পয়েন্ট, তো ডিস্ট্রিক্ট জাজ যে অর্ডারটা পাস করলো সেটাই হবে ফুল অ্যান্ড ফাইনাল। সেই অর্ডারটা মেনে চলতে ম্যারেজ রেজিস্ট্রার বাধ্য থাকবেন। তো সেই ক্ষেত্রে বিয়ে হয়ে যাচ্ছে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ যে ম্যারেজ রেজিস্ট্রেশনটা কোথায় করবেন, সেটা অনেকের মনেই প্রশ্ন থাকে। তো মেয়ে পাত্রী এবং পাত্র যে জায়গার পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের আধার কার্ড বা ভোটার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে, তো তার মধ্যে যে কোনো একটা জায়গার ম্যারেজ রেজিস্ট্রারের কাছ থেকে আপনারা রেজিস্ট্রিটা করে নিতে পারেন। সেটা আপনাদের অপশন, আপনাদের সুবিধে, তাতে কোনো অসুবিধা নেই। নাও এবার আমি আপনাকে একটা কনসেপ্ট বলি। ডিভোর্স সে তো আমরা সবাই শুনেছি, বিবাহ বিচ্ছেদ, কিন্তু এটা ছাড়াও বিয়ে ভাঙার আরো দুটো লিগ্যাল টার্ম আছে, আরো দুটো অন্য নিয়মে, অন্য কারণে বিয়ে ভাঙা যেতে পারে।
one is void marriage and the second is voidable marriage. তো void marriage কি, মানে যেটা পুরোপুরি আইনত যার কোনো স্যাংশন নেই, তো সেটা কি করে হয়? একটা ম্যারেজ কোন কোন কারণে ভয়েড ম্যারেজ হতে পারে, বিয়ে করতে গেলে যে টার্মস গুলো লাগে, যে কন্ডিশনস গুলো লাগে, এই ভিডিওর প্রথমেই আমি আপনাকে যেগুলো বললাম, তার মধ্যে কোনো একটা যদি কন্ট্রাভেন করে, কোনো একটা যদি না হয়, ঠিক আছে, যেমন ধরুন মেয়ের বয়স অতটা 18 হয়নি, ছেলের বয়স 21 হয়নি, বা কেউ একজন মেন্টালি সাউন্ড নয়, বা মানসিক অবস্থা এমন যে ঠিক একটা সন্তানকে জন্ম দেবার মতো তার মধ্যে পরিপূর্ণতা, ম্যাচিউরিটি এখনো আসেনি, আরো যে যে কারণগুলো রয়েছে আমি আপনাকে বললাম, সেই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ যদি থাকে, সেই গ্রাউন্ডে কিন্তু ওই বিয়েটা ভয়েড হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করে ভয়েড হবে? নিজে নিজে তো ভয়েড হতে পারে না। ভয়েড করতে গেলে কি করতে হবে? যে পার্টি অ্যাগ্রিভড রয়েছে তার অপশন হলো কোর্টে একটা অ্যাপ্লিকেশন করা ফর নালিফিকেশন অফ দি ম্যারেজ, নালিফিকেশন অফ দি ম্যারেজ, ঠিক আছে। আর এর মধ্যে কোনো একটা গ্রাউন্ড প্রুফ করে দিতে পারলেই দ্যাট ম্যারেজ উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড বাই দি ডিস্ট্রিক্ট কোর্ট। Now the second is voidable marriage. What is the voidable marriage? Voidable marriage টা কি? Voidable marriage এ কি হলো? Now voidable marriage কি কি গ্রাউন্ডে একটা ম্যারেজ voidable হতে পারে, সেই কন্ডিশনস গুলো কি? ফার্স্ট, ম্যারেজটা কনজিউম হয়নি ডিউ টু ইম্পোর্টেন্স অফ ওয়ান অফ পার্টি, মানে পরিষ্কার কথায় সেক্সুয়াল প্রবলেম থাকার জন্য বা সন্তানকে জন্ম দেবার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার, মেয়েটির বা ছেলেটির কারোর একজনের মধ্যে সেই ক্ষমতাটা নেই, মানে সে সন্তানকে জন্ম দিতে মেডিকেলি সক্ষম নয়। এই প্রবলেমটা যদি থাকে তাহলে আর একজন কিন্তু এই গ্রাউন্ডে বিয়েটাকে ভয়েডেবল ডিক্লেয়ার করাতে পারে বাই অ্যাপ্লাইং বিফোর দি ডিস্ট্রিক্ট কোর্ট। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ, বিয়ে করার জন্য যে কন্ডিশনস গুলো রয়েছে প্রথমেই যেটা বলেছিলাম তার মধ্যে কোনো একটা মেনে চলা হয়নি। লাইক ধরুন মেয়ের বয়স 17.5 বছর, ঠিক আছে, বিয়ের সময় হয়তো মেয়েকে 18 বছর বলে বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ের পর জানতে পারলেন যে বিয়েটা যখন হয়েছে তখন মেয়ে মাইনর ছিল, আপনি পরে জানতে পারলেন না, ইটস আপ টু ইউ যে আপনি ঠিক আছে ওই রিলেশনটা কন্টিনিউ করবেন নাকি করবেন না। দ্য নেক্সট থিং ইজ কনসেন্ট, যেটা আমি বলেছিলাম কন্ডিশনের মধ্যে পাত্র পাত্রীকে তাদেরকে ফ্রি কনসেন্ট দেবার মতো তাদের সক্ষমতা থাকতে হবে। তো কনসেন্টটা যদি ইফ ইট ইজ অবটেন বাই ফোর্স অর ফ্রড, মানে ভয় দেখিয়ে, জোর করে অথবা জালিয়াতি করে যদি এই কনসেন্টটা যদি নেওয়া হয়ে থাকে পাত্র বা পাত্রীর থেকে, সেই ক্ষেত্রে যখনই সে জানতে পারবে যে তার সাথে ফ্রড করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে, সেই ডেট অফ নলেজ যেদিন জানতে পারলো সেই ডেটের থেকে ঠিক 1 বছরের মধ্যে সে কোর্টে অ্যাপ্লাই করতে পারে ফর নালিফিকেশন অফ দি ম্যারেজ। Now the last point is, যদি পাত্রী অন্য কোনো পুরুষের দ্বারা প্রেগনেন্ট থাকে at the time of marriage এবং সেটা পাত্রের নলেজে ছিল না, তার ফ্যামিলির নলেজে ছিল না, প্রেগনেন্সিটাকে লুকিয়ে বিয়ে দেওয়ানো হয়েছে, এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে ইটস আপ টু ইউ যে আপনি সেই বাচ্চার সাথে আপনার ফ্যামিলি ক্যারি করবেন কি করবেন না, অথবা আপনি অ্যাপ্লাই করে ম্যারেজটাকে নালিফাই করাতে পারেন। কিন্তু একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, বিয়েটা ভয়েড হোক কি ভয়েডেবল হোক, বিয়েটা নালিফাই হবার আগে যদি এই বিবাহিত সম্পর্কের জন্য কোনো সন্তান চলে আসে গর্ভে বা সন্তান যদি জন্ম নিয়ে নেয়, তারপরে যদি বিয়েটা ভয়েড ডিক্লেয়ার হয়ে যায় বা ভয়েডেবল হওয়ার জন্য বিয়েটা আলটিমেটলি নালিফাই হয়ে গেল, সন্তান কিন্তু ইললেজিটিমেট হবে না, সন্তান কিন্তু ইললেজিটিমেট হবে না, তার নিজের পিতার সম্পত্তির ওপর সম্পূর্ণ অধিকার থাকবে। আশা করি এই ভিডিওটা শোনার পর আপনাদের কনসেপ্ট ফর এ ভ্যালিড হিন্দু ম্যারেজ ইজ নাও ভেরি মাচ ক্লিয়ার। যদি কোনো ডাউট থেকে থাকে, আদারওয়াইজ কোনো কোয়ারি থেকে থাকে, যদি আমার সঙ্গে কথা বলার থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি অন মাই নাম্বার, ইউ ক্যান সি ইট হিয়ার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করে প্রথমে আমার সঙ্গে টাইম করে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, তারপরে আমি যে সময়টা দেবো সেই নাম্বারে ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম। ধন্যবাদ।